সরকার বলছে সংকট নেই, তারপরও শঙ্কায় তেলের পাম্পে ভিড়। আজও সারা দেশে একই চিত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ঝুঁকিপূর্ণ জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের জাহাজকে। বাড়বে বিমা ও পরিবহন ব্যয়। জ্বালানি ও অর্থ সংকটে ধুঁকে মরছে দেশের তৈরি পোশাক শিল্প। ঈদে বকেয়া বেতন আর বোনাস নিয়ে অস্থিরতার শঙ্কা। খাতা কলমে টাকার অঙ্কে খেলাপি ঋণ কমেছে ৮৭,০০০ কোটি। তবে বাস্তব চিত্র ভিন্ন, আদায় হয়নি এই টাকা। ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে এবার পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। বাংলাদেশের চিত্র, ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় নারী। এবং ইরানের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলের হামলা। প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আক্রমণ অব্যাহত রেখেছে তেহরান। জ্বালানি তেলের সংকট আর মূল্যবৃদ্ধির শঙ্কায় রাজধানীর পাম্পগুলোতে ভিড় কমছে না। এতে পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও আতঙ্কে তেলের জন্য ভিড় করছেন অনেকে। শনিবার থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 থেকে 3 লিটার ও গাড়িতে 10 থেকে 20 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এই পরিমাণ যথেষ্ট নয় বলে দাবি চালকদের। তবে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সোমবার আরও 2টি জাহাজে তেল দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিকে বিপিসির এক নির্দেশনায় মোটরসাইকেলে দিনে 2 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার তেল সরবরাহ করতে বলা হয়। কালকে 2টার সময় দাঁড়ায় সন্ধ্যা 6টায় পাইছি তেল, পুরো 4 ঘন্টা। আমি একটা জব করি, কিন্তু আমি জবে টাইম মতো যাইতে পারতেছি না। ট্রাস্টে গেছি 9টার সময় দাঁড়াইছি, 11:30টার সময় আমি আবার চলে গেছি, তেল পাই নাই। পরে আবার এই মাত্র এখন এই জায়গায় দাঁড়াইলাম, এটা তো বন্ধই। জানাইছে যে তেলে নাকি ওখানে যেখানে মজুদ সেখানে নাকি তেল এখনো আনতে গেছে, কিন্তু সেখানে সিরিয়ালে আছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই, আমাদের কাছে মজুদ আছে। আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। আরও জানাতে তেজগাঁ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, গত রাতেই আমাদের সহকর্মী বলছিলেন যে পাম্পগুলোর আশেপাশে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে লম্বা লাইন। এখন কি অবস্থা দেখছেন, এবং তেলের বিক্রয় যে নির্দেশনা বেঁধে দেওয়া হয়েছিল তা মানা হচ্ছে কিনা, তেলের দাম এখন কেমন, কি বলছেন বিক্রেতারা, সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই। জি কৌরি, আমি যদি শুরু থেকে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে তেলের দাম স্বাভাবিকই রয়েছে। যেসব পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হচ্ছে সেসব পাম্পগুলোতে দীর্ঘ সারি এখনও আমরা দেখতে পেয়েছি। সেই সারিগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত আসলে বিস্তৃত হয়েছে। তবে অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু বিশেষ করে রাজধানীর অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে তেল বেচাকেনা। কারণ হিসেবে যেটি আমরা জানতে পেরেছি যে গত 2 দিন যেহেতু তেলের ডিপোগুলো থেকে তেল আনতে পারেনি পাম্পগুলো, তাই যেই তেল তাদের রিজার্ভে ছিল সেটি শেষ হয়ে যাওয়ায় কিন্তু এই মুহূর্তে পাম্পগুলোতে তেল বেচাকেনা বন্ধ রয়েছে। আমি যদি একটু যারা তেল প্রত্যাশী তাদের কাছে একটু শুনতে চাই যে আসলে আপনারা কখন থেকে লাইনে আছেন এবং কি আপনারা তেল পেয়েছেন কিনা। 6টার থেকে লাইনে আছি, এখানে বললো যে 2টার থেকে হয়তো তেল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন তো দেখি যে তেল নাই, চেক করে দেখেন যে তেল নাই। এখন যে পরবর্তীতে আসবে সেটাও বলতে পারতেছে না। তারা বলতেছে কালকে হয়তো আমরা জানতে পারবো। তো আমরা কি করবো বলে ওরা বলতেছে ডিপো ওখান থেকে তেল দিতেছে না। ডিপো যুদ্ধের জন্য নাকি তেল দিতেছে না, এইভাবেই আপনার যুদ্ধ লাগতেছে দেশে, তেল নাই, হেরা বলতেছে ডাইরেক্ট। আর চেকও করলাম যে তেল নাই, এখন ওদের কথা তো বিশ্বাস করতে নিজেরা চেক করলাম। আমরা কিন্তু একটু আগে আমরা এখানে যে জনতা রয়েছে তারা আসলে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমাদের উপস্থিতি পেয়ে কিন্তু 2 জন প্রতিনিধি জনগণের সহ কিন্তু আমরা যাই যে এখানকার যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভগুলো আমরা দেখি। আসলে সেখানে আসলে কোনো তেলই আসলে নেই। তো তারা আসলে কিভাবে দিবেন, এবং পাম্প মালিকরা তারা যেটি বলছেন যে আসলে 2 দিন বন্ধ থাকায় কিন্তু তেলের যেই
ডিপোগুলো থেকে যেই তেল আনতে হয় সেখানেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে, তাই সেখান থেকেও তেল আনতে বিলম্ব হচ্ছে এবং তারা সেখান থেকে আনতে পারলে তারপরে তারা জনগণকে দিতে পারবেন। তো কৌরি রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে আমার কাছে তেল নিয়ে সর্বশেষ এতটুকুই ছিল। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ জলসীমা এড়িয়ে চলাচলের পরামর্শ দিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। এদিকে ঝুঁকিপূর্ণ রুট এড়িয়ে সার্ভিস অব্যাহত রাখতে কন্টেইনার পরিবহন ভাড়া বাড়াতে শুরু করেছে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলো। এ কারণে বাড়বে বিমা ও জাহাজের পরিবহন ব্যয়। এতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্য সব দেশের জাহাজ চলাচলে হরমুজ প্রণালীতে বাধা নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে এই অঞ্চলে। বিকল্প রুট হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে বিভিন্ন দেশের জাহাজ চলাচল করছে। এতে ঝুঁকি কিছুটা কম থাকলেও বেড়ে যায় বিমা ও জাহাজের পরিবহন ব্যয়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে বিকল্প পথকেই ভরসা হিসেবে দেখছেন কিছু ব্যবসায়ী। তারা বলছেন, বিকল্প রুটের দাম বাড়লেও পরিবহন অনেকটা নিরাপদ। এমন পরিস্থিতিতে জ্বালানি বিশেষজ্ঞরা তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন। তেল নির্ভর ইয়েগুলোতে আমাদেরকে একটু সাশ্রয়ী হতে হবে। আর এ ব্যাপারে আমাদের বিকল্প যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এ সমস্ত দিকে একটু আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ঝুঁকি এড়াবার জন্য বিভিন্ন শিপিং লাইনগুলো ইতিমধ্যে $8 থেকে প্রায় $1500 ভাড়া বৃদ্ধির একটি ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ থেকে যারা রপ্তানি করছেন তাদের উপরে এই অতিরিক্ত যে ভাড়া বৃদ্ধির সেই চাপটা তাদেরকে বহন করতে হবে। বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ নৌ পরিবহন অধিদপ্তরের। আমাদের যে কন্টেইনার শিপিং আছে, এই কন্টেইনার শিপিংও ভিন্ন পথে আনা নেওয়া করতে হবে, যার ফলে কিছুটা খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আমদানি রপ্তানিতে খরচ বাড়লেও নিরাপত্তার স্বার্থে নৌপথে রুট পরিবর্তন ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগে হরমুজ প্রণালী পার হওয়া 15টি জাহাজ ভিড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। ইতিমধ্যে 12টি জাহাজ বন্দরে নোঙর করেছে। জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই 15টি জাহাজে সব মিলিয়ে 7 লাখ টন পণ্য রয়েছে। আমদানি করা এসব পণ্যের মধ্যে 4টি জাহাজে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং 9টিতে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল ক্লিংকার। তীব্র জ্বালানি এবং অর্থ সংকটে বছরের পর বছর ধুকে ধুকে মরছে দেশের তৈরি পোশাক শিল্প। জুলাই বিপ্লব পরবর্তী অস্থিরতায় বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ট্রাম্প প্রশাসনের শুল্ক আতঙ্কের পর এবার অস্থিরতার খাতায় যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। দেশি বিদেশি নানামুখী সমস্যায় তৈরি পোশাক খাতের একসময়ের আশার আলো এখন নিভু নিভু করছে। এমন পরিস্থিতিতে আসছে ঈদে 280টি কারখানার বেতন বোনাস নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প এখন গভীর সংকটে। গত ফেব্রুয়ারি মাসেও টানা 7ম মাসের মতো কমেছে রপ্তানি আয়। একদিকে ডলার ও জ্বালানি সংকট, অন্যদিকে বিশ্ব রাজনীতির মেরুকরণ, সব মিলিয়ে দিশেহারা দেশের পোশাক রপ্তানিকারকরা। সমূহ ঘূর্ণিঝড়ের মধ্যে যদি বাংলাদেশের গার্মেন্টস শিল্প কোনো সময় পড়ে থাকে, এই পড়েছে। কেন? কারণটি হলো চতুর্মুখী সমস্যা। গত 8 মাসে ট্রাম্প ট্যারিফ এবং একটা অরাজনৈতিক অস্থিতিশীল সরকার থাকার কারণে আমাদের কিন্তু অর্ডার কমেছে এবং 7 মাস তো আমাদের প্রচণ্ড নেগেটিভ গ্রোথ হয়েছে, সব মিলে 4%-এর কাছাকাছি। সংকটের ডালপালা ছড়িয়েছে বহুদূর। উপরন্ত মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের ফলে জ্বালানি তেলের সংকট এবং দাম বাড়ার শঙ্কা এই খাতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। রপ্তানিতে আমাদের কমছে ধারাবাহিকভাবে এবং বিভিন্ন ইস্যু, বৈশ্বিক এবং আন্তর্জাতিক এবং দেশীয় ইস্যুতে আমরা বিভিন্ন প্রবলেম আছি। সো এটা আমাদের জন্য একটা কষ্টদায়ক ব্যাপার এবং এর মাধ্যমে যদি আমরা কিছু সাপোর্ট পাই তাহলে অনেক প্রতিষ্ঠান
আপনারা জানেন যে প্রতিষ্ঠান চলবে, নাহলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠান এই ধাক্কাতেই। এর মধ্যে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শিল্প মালিকরা জানান, ঈদে 280টি কারখানার বেতন বোনাস নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। 1 মাসের বেতনের সমান ঋণ সুবিধায়ও সংকট কাটছে না পুরোপুরি। যুদ্ধের কারণে আগে যে শিপটা যেত 1 মাসে, এটা লাগবে এখন 2 মাস, কিন্তু 2 মাসের তো আর এই যে আমি তো মূল্যায়ন পাচ্ছি না। দ্বিতীয়ত এই মালটা সে এখন নিচ্ছে না, কারণ সে অবজার্ভ করতেছে ওটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো মালটা শিপমেন্ট করতে পারবো না। তাহলে যেই উদ্যোক্তা 3 দিন আগে ভালো ছিল, শনিবারের আগে, সে তো এখন খারাপ হয়ে গেছে। রপ্তানি বাজার হারানো মানে শুধু ডলারের অভাব নয়, অর্থনীতির চাকার সাথে জড়িয়ে আছে লাখো শ্রমিকের জীবন জীবিকা। তাই এই খাতকে নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ শিল্প মালিকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। টাকার অঙ্কে খেলাপি ঋণ কমেছে 87,000 কোটি। তবে বিপুল অঙ্কের এই টাকা বাস্তবে আদায় হয়নি, কমেছে কেবল খাতা কলমে। নাজুক এই পরিস্থিতি সামাল দিতে নিয়ম অনুযায়ী বেড়েছে ব্যাংকগুলোর প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতির অঙ্ক। বিশ্লেষকদের সংখ্যা এমন সব ঋণের বিপরীতে এই প্রভিশন রাখা হচ্ছে যার 94% আর কখনো ফেরত পাওয়া যাবে না। সবশেষ হিসাব অনুযায়ী দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 5,57,216 কোটি টাকা। গাণিতিক হিসাবে এ অঙ্ক 3 মাসে কমেছে 87,298 কোটি টাকা। কিন্তু বিশ্লেষকরা মনে করেন এ হিসাব কাগজে কলমে কমলেও বাস্তবে আদায় হয়নি। এই 87,000 কোটি টাকা যেটা কমেছে সেটা হলো যে আপনি যদি বলেন ব্যালেন্স শিটের এই জায়গাটাকেই একটু আপনাকে হেরফের করা হয়েছে। এইটা একটাই মেকানিজম, যেটা হলো আমরা রিশিডিউল এবং রিস্ট্রাকচার এবং যাদেরকে ডাইরেক্ট এক্সিটের একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, আর কিছু জুডিশিয়ারিতে যারা স্টে অর্ডার নিয়ে স্টাক করে রেখেছে। নিয়ম অনুযায়ী যে কোনো ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কাছে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি জমা রাখতে হয়। ঋণ আদায়ের অনিশ্চয়তা বাড়লে প্রভিশনের হারও বাড়ে। গেল সেপ্টেম্বরে ব্যাংকের প্রভিশন ছিল 1,30,366 কোটি টাকা, যা ডিসেম্বর প্রান্তিকে বেড়ে হয়েছে 2,49,649 কোটি টাকা। এরপরও সঞ্চিতির ঘাটতি আছে 1,91,441 কোটি টাকা। অর্থাৎ বিপুল মন্দ খিলাপি ঋণ একদিকে যেমন ব্যাংকের জন্য বোঝা হচ্ছে, আবার এর বিপরীতে পরিচালন মুনাফার বেশিরভাগ অর্থই জমা রাখতে হচ্ছে প্রভিশন হিসাবে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধা নিয়ে বিপুল খেলাপি ঋণ নিয়মিত হওয়ায় কিছুটা কমেছে নিরাপত্তা সঞ্চিতির প্রয়োজনীয়তা। তাছাড়া ব্যাংকগুলো গ্রাহকের আমানত নিরাপদ করতে প্রভিশন বাড়িয়েছে। এতে প্রভিশন ঘাটতি কমলেও ব্যাংকের উপর খেলাপি ঋণের চাপের পাশাপাশি প্রভিশন বাবদ বিপুল অর্থ জমা রাখার চাপ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আওয়ামী লীগের শাসনামলে ইচ্ছাকৃতভাবে অপ্রকাশিত বিপুল খেলাপির হিসাব প্রকাশ করেছে ব্যাংকগুলো। এতে খেলাপি ঋণ হু হু করে বেড়েছে। এখন সেটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত পুনঃতফসিলকরণের মাধ্যমেই এই ঋণগুলো খেলাপির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে। এমন বাস্তবতায় শুধু কাগজে হিসাবের ঘষা মাজা নয়, বরং খেলাপি ঋণ আদায়ের বিশেষ উদ্যোগই হতে পারে ব্যাংক খাতের উন্নতির টেকসই সমাধান, এমন মত সংশ্লিষ্টদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনার পাম্পগুলোতে যানবাহনে সরকারি নির্দিষ্ট সীমায় দেওয়া হচ্ছে জ্বালানি তেল। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, ঢাকার পাম্পগুলোতে আমরা যানবাহনের দীর্ঘ লাইন দেখেছি, আপনার পেছনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। পর্যাপ্ত তেল সরবরাহ রয়েছে কিনা, কর্তৃপক্ষ এবং চালকরা কি বলছেন, সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই। গতকাল খুলনার পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকার কারণে আজ কিন্তু সকাল থেকে চালু হয়ে যায়, যার কারণে যে এখানে বলা যায় যে সকাল থেকে দেখেছি যে তেল সরবরাহ করছে এবং যারা আছেন তারা কিন্তু তেল নিচ্ছেন। কথা বলবো, এখানে রয়েছেন যে বিভিন্ন যারা রয়েছে পেট্রোল পাম্পের সঙ্গে জড়িত, এবং এখান থেকে সকাল থেকে দেখেছি যে পাম্পে আসছেন এবং তেল নিচ্ছেন, এবং সরকারের যে নির্ধারিত যে রয়েছে সেই পরিমাণে তেল সরবরাহ করছে এখানটা। এখানে রয়েছেন, আসলে আপনারা কিভাবে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ করছেন?
আমরা এখানে সাধারণ একটা সিলিং হিসাব সরকার সিলিং করে দিছে, পদ্মা থেকে একটা সিলিং করছে বিভিন্ন পেট্রোল পাম্পের নামে। আমরা 12,000 পাইছি, তার মধ্যে 6,000 ডিজেল, 3,000 পেট্রোল, 3,000 অকটেন। কিন্তু আমরা 9,000 মাত্র আনতে পারছি, কারণ হলো একটা গাড়ি সর্বনিম্ন 9,000 লিটার, 3 চেম্বারে নয় 3 তারিখে নয়। আমরা এখন প্রতিদিন আমাদেরকে 9,000 করে দিবে। আমরা এই 9,000 আনছি, এখন 3,000 3,000 3,000, যেখানে আমাদের লাগে 18,000 ডবল, সেখানে আমরা পারছি অর্ধেকেরও কম। ডিজেল আমাদের লাগে পার ডে 9,000, সেখানে পাইছি 3,000। তাহলে আমরা এইভাবে তো পাম্প চালানো কঠিন। এই জন্য আমরা একটা কিস্তিভিত্তিক, যেহেতু আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ আছে, সেই জন্য আমরা আপনার ডিজেল রেখে দিচ্ছি। আমরা ডিজেল পরিপূর্ণভাবে দিতে পারতেছি। গ্রাহকদের কি পরিমাণ দিচ্ছেন? গ্রাহকদের দিচ্ছি পেট্রোল হলো 2 লিটার, অকটেন 3 লিটার, এইভাবে আমরা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, এই যে জ্বালানি তেলের কি অবস্থা দেখছেন? এখন পরিস্থিতি যেভাবে এরা দিচ্ছে আমরা শান্ত মনে করতেছি। এই যে অন্য জায়গার থেকে এটা ভালো, অন্য জায়গায় গ্যাদারিং করতেছে, মারামারি করতেছে, এই জায়গায় 2-3টা দিচ্ছে, আমরা মোটামুটি খুশি। কি অবস্থা জ্বালানি সরবরাহ কি অবস্থা আছে বলবেন? ভালো অবস্থা, জ্বালানি তেল চলে আসছে বাংলাদেশে, আমাদের প্রত্যেকটা ডিপোতেও পৌঁছে গেছে। আমি খুলনা ডিপোতে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা পাম্পের একটা 2টা করে গাড়ি লোড হচ্ছে। 5টা 5:30টার ভিতরে সারা বাংলাদেশ এবং খুলনার সমস্ত পাম্পে তেল পৌঁছে যাবে ইনশাল্লাহ। ভালো অবস্থা দেখছি। ধন্যবাদ আপনাকে। এবং যেমন বলছে, বিশেষ করে যারা রয়েছেন কথা বলবো এখানে, কি অবস্থা তেলের কি অবস্থা দেখছে? আমি স্বাভাবিক তেল দিচ্ছি, আমি বেশি নিচ্ছি, যে 200 টাকার তেল নেবো। হ্যাঁ, ওই ইয়েতে নাই। যারা রয়েছেন কি অবস্থা দেখছেন পেট্রোল পাম্পে? অবস্থাটা তৈরি আমাদের নিজেদেরই, বুঝছেন। আমরা যদি এইভাবে হুলুস্থুলুস ভাবে না পড়তাম তাহলে এত সমস্যা হওয়ার কথা ছিল না। মানে আমাদের ভিতরেই তৈরি হয়ে গেছে যে আমরা তেল পাবো না, কিন্তু আমাদের মজুদটা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, আমরা যতটুকু জানতে পারতেছি। সেই হিসেবে আমাদের এইভাবে পড়া উচিত না। আশা করি এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, কেমন দেখছেন পাম্পগুলোতে? বিশেষ করে পাম্পের অবস্থা ভালো এখন সবাইকে। আপনাকে যেমনটি বলছে, বিশেষ করে যে গ্রাহক যারা তাকে সন্তোষ প্রকাশ করছে, এবং পেট্রোল পাম্পে যারা রয়েছেন মালিকের, তারাও কিন্তু বলছেন যে সরবরাহ হচ্ছে, এবং এখানটায় বলা যায় যে সরবরাহ মধ্য দিয়ে যারা সাধারণ ক্রেতা তারা তেলের সরবরাহ মিলছে এখানটায়। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। কৌরি। আমিরুল, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ সদরের একটি গ্রামে সমাজ সংস্কারের নামে গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করেছে স্থানীয় মসজিদ কমিটি। এছাড়া বিয়েবাড়িতে গান বাজলে ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতেও অস্বীকৃতি আলেম সমাজের। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশাসন বলছে আইনত কোনো নিষেধাজ্ঞা জারির এখতিয়ার কারো নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নের তেরোশিয়া পোড়া গ্রাম। সম্প্রতি এখানে সমাজ সংস্কারের কথা বলে জারি করা হয়েছে এক নিষেধাজ্ঞা। স্থানীয় মসজিদ কমিটি নিষিদ্ধ করেছে গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো। বিয়ের অনুষ্ঠানে গান বাজালেও ধর্মীয় রীতিতে বিয়ে পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয় আলেম সমাজ। ফেরিওয়ালাদেরও গ্রামে প্রবেশের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গান বাজনা আমাদের জন্য সামাজিক ব্যাধি। এখানে হচ্ছে যে ছোট ছোট যুবকেরা যারা পরবর্তী প্রজন্ম আসবে, তারা যদি এই দিকগুলো যদি উপলব্ধি করতে পারে তাহলে তারা ভালো কিছু আমাদের উপহার দিবে। দোকানপাটেও টিভিতে গান বাজাতে পারেন না ব্যবসায়ীরা। আমাদের মতে বড় ছোট যুবক বৃদ্ধ সবাই মত দিয়েছে, দিয়ে আমরা সবাই মিলে গ্রাম থেকে গান বাজনা বন্ধ করে দিয়েছি। আমরা এই গ্রামবাসী একত্রিত হয়ে আমাদের এই গ্রামে কোনো বাদ্যযন্ত্র আমরা বাজাই না। এই গ্রামে কোনো গান বাজনা হবে না বিয়ে বাড়িতে। যদি গান বাজনা হয় বাড়িতে, তো মূল বিয়ে বাড়িতে যাবে না বিয়ে পড়াতে। আলেম ও গণ্যমান্যদের স্বাক্ষর নিয়ে তেরোশিয়া জামে মসজিদের ইমাম নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন। এছাড়া কারো মৃত্যুর সংবাদ একবারের বেশি প্রচার করা যাবে না। আমরা লাউডলি গ্রামের মধ্যে নোটিশ জারি করেছি, স্পষ্ট আমরা লাউডলি বলে দিয়েছি যে আজ থেকে অত অঞ্চলে আমরা গান বাজনা আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, এটা কেউ করতে পারবে না। তারপরেও কেউ যদি আশ্রয় নেয় তাহলে আমরা যে বডি গঠন করেছি আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, সবার সম্মতি আছে। এই নিষেধাজ্ঞায় নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ বলছে এভাবে গান বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই। অন্যদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। আমরা পুলিশ পাঠিয়েছি, জানার চেষ্টা করছি কারা এই ধরনের ঘোষণা দিয়েছে। আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলতে এটা বিষয়টি সমাধানের চেষ্টা করব। মসজিদ কমিটি হোক বা যে কোনো কমিটি হোক, তার মাধ্যমে গান বাজনা নিষিদ্ধ করার
কোনো সুযোগ বা কোনো বিধিবিধান নাই। আমি এখন বিষয়টি জানার চেষ্টা করছি এবং তদন্ত করে আমি ব্যবস্থা নেব। ডিবিসি নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চরমে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় এক সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় 30%। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার ওপর থেকে তেল নিষেধাজ্ঞা আরও শিথিলের কথা ভাবছে ওয়াশিংটন। বোমা ফুটছে মধ্যপ্রাচ্যে, উঠছে ধোঁয়া, তার আঁচ লেগেছে বিশ্বজুড়ে। ইরান ইসরায়েল সংঘাত আর পাল্টাপাল্টি হামলায় অচল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। তার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধের অবসান হবে না। শক্ত অবস্থানে ইরানও, ফলে দুই দেশের অনমনীয় অবস্থানে অস্থির বিশ্ববাজার। এমন সংকটে রাশিয়ার দিকে দৃষ্টি যুক্তরাষ্ট্রের। সমুদ্রে আটকে থাকা রাশিয়ার কয়েকশো মিলিয়ন ব্যারেল তেল বাজারজাত করার সুযোগ দিতে দেশটির নিষেধাজ্ঞা আরও শিথিলের পরিকল্পনা করছে ওয়াশিংটন। সমুদ্রে শত শত মিলিয়ন ব্যারেল নিষেধাজ্ঞায় থাকা রুশ তেল রয়েছে। সেগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে দিলে বাজারে সরবরাহ বাড়ানো সম্ভব। আমরা বিষয়টি নিয়ে ভাবছি। তবে ওয়াশিংটনের দাবি, এটি মস্কোর উপর থেকে স্থায়ী কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়। ট্রানজিটে থাকা তেল সরবরাহ নিশ্চিত করে বাজারের ঊর্ধ্বগতি ঠেকানোই তাদের মূল লক্ষ্য। এদিকে ক্রেমলিনের অর্থনৈতিক উপদেষ্টা কিরিল দিমিত্রিভ বিষয়টিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটা প্রমাণ হলো পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর। এরই মধ্যে ট্রানজিটে থাকা রাশিয়ার তেল আমদানির জন্য ভারতকে সাময়িকভাবে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 3রা এপ্রিল পর্যন্ত থাকবে লেনদেনের সুযোগ। মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধান না হলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে। সেই চাপ পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।